আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা দেখলাম যে চট্টগ্রামে কি একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। সেখানে চিন্ময়, যিনি সংখ্যালঘু হিন্দুদের একটি সংগঠনের নেতা, তাকে গ্রেফতার এবং জামিন না দেওয়ার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এখন এই বিষয় নিয়ে যে সংখ্যালঘুদের আক্রমণ করা হচ্ছে এই ইস্যু তৈরি করে, অথবা এটার বাস্তবতা দেখে অনেকেই অনেকভাবে মত প্রকাশ করছেন। এখন সমস্যা হচ্ছে যে ভারতের যে বিজেপি আছে, তার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক হুমকি দিয়ে বসেছেন বাংলাদেশকে। এখন প্রশ্ন উঠেছে যে তিনি হুমকি দেওয়ার কে? এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এবং এখানে যদি কেউ কাউকে আক্রমণ করে থাকে তার জন্য এদেশে আইন আছে। এখন আমরা দেখলাম, বিশেষ করে অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ মানে হচ্ছে ভারত, এবং শেখ হাসিনার সাথে মোদী সরকার, কংগ্রেস, কমিউনিস্ট পার্টি সবার সাথে ভালো সম্পর্ক। এটা কোনো খারাপ কিছু না সম্পর্ক থাকা। বিশেষ করে মোদী সরকারের সাথে আওয়ামী লীগ সরকারের একটা ভালো টার্ম ছিল। সরকারে প্রতিবেশী ভালো সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন উঠেছে যে যখন বিজেপির কোন নেতা বাংলাদেশের দিকে যদি আঙ্গুল তুলেন, সেটা আমরা অ্যাকসেপ্ট করব কি না। এবং আমরা দেখলাম যে আমি গতকাল একজন আওয়ামী লীগের সাথে কথা বলছি, দেখলাম উনি এটা বেশ পজিটিভলি নিয়েছেন। অর্থাৎ ভারত একটা হুমকি দিচ্ছে, এখন দেখি তোমরা কই যাও, এরকম একটা ব্যাপার। কিন্তু এটা কি খুব খুশি হওয়ার ব্যাপার? আমি তো মনে করি না খুশি হওয়ার ব্যাপার। কারণ দল এক জিনিস, দেশ আরেক জিনিস। দলের চেয়ে দেশ বড়। আমার দেশের দিকে যদি কেউ চোখ রাঙায়, তখন উচিত সকল দল মিলে এটাকে মোকাবেলা করা। সে যতই রাইট হোক, দেশের বিরুদ্ধে সবাই এক থাকা। আমরা ইসরায়েল থেকে শিক্ষা নিতে পারি। ওই দেশে দেখবেন কোনো কিছু হলে, এই যে কয়েকদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেফতারি পরোয়ানা জারি করছে আইসিসি, সকল দল মিলে তারা দাঁড়িয়ে গেছে এই প্রধানমন্ত্রীর পক্ষে, ইসরায়েলের প্রধানমন্ত্রী। ওইখানে তো তার ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরোধীরা, কঠোর বিরোধীরাও আছে, তারাও দাঁড়াইছে। কারণ তারা মনে করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেফতারি পরোয়ানা জারি করা এটা দেশের জন্য আত্মসম্মানে লাগে তাদের। এখন আমাদের দিকে যখন আঙ্গুল তুলে, তখন আমরা আত্মসম্মান দেখি না, আমরা দেখি ও আচ্ছা, এটা আমাদের দলের পক্ষে যায় কিনা, অর্থাৎ দলের উপরে আমরা উঠতে পারি না। সমস্যা হলো এইটা। এখন শেখ হাসিনার যে আওয়ামী লীগ, এইটার সাথে আমি মনে করি বিজেপির তো যায়ই না। কারণ বিজেপি হচ্ছে একটি হিন্দুবাদী সংগঠন, যাদেরকে বলা হয় মৌলবাদী সংগঠন। তো আওয়ামী লীগ তো মৌলবাদী দল না। আওয়ামী লীগ একটি প্রগতিশীল দল। একসময় আওয়ামী লীগের নাম ছিল, আওয়ামী লীগের নামের সাথে মুসলিম শব্দ যোগ করা হয়েছে ছিল। সেই মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় এই প্রগতির সাথে সকল ধর্ম বর্ণের মানুষের সম্মিলনের জন্য। এখন এই মতবাদের উপর দাঁড়িয়ে যে দল, তারা যদি বিজেপি সাপোর্ট করে, সেটা আসলে তার দলের সাথে দল যায় না। কংগ্রেসকে সাপোর্ট যদি করে, কমিউনিস্ট পার্টিকে করে, তাও ঠিক আছে। কিন্তু বিজেপি যদি সাপোর্ট করে আওয়ামী লীগ, তাহলে এইটা পায়ে কুড়াল মারা। এখন আপনি বলতে পারেন যে মোদির সাথে খুব কাতির না, এইটা আবার ঠিক আছে, কারণ সরকারে তখন সেটা দলের প্রশ্ন আসে না। একটি গভর্নমেন্ট আরেকটি গভর্নমেন্ট, সে যে দলেরই হোক না কেন, সেটা সে তখন দল বিবেচনা করে, তখন দেশ বিচার করে। এখন আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেইখানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে। এটা এককভাবে কোনো ধর্মের মানুষের দেশ না এটা, এবং এটা আমরা জানি। এখন সংখ্যালঘুদের অত্যাচার বাংলাদেশে, এটা ট্রু, সব সরকারের আমলেই কম বেশি হয়েছে। আবার এই সংখ্যালঘু শব্দটি অনেক সময় ব্যবহারও করা হয়েছে। এটা করেছে বিভিন্ন সরকার, বিভিন্ন দল, এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক লোকও সেটাকে ব্যবহার করেছে বিভিন্নভাবে।
অর্থাৎ এটা একটা ব্যবসা। এখন আমরা দেখি পৃথিবীর সব দেশে যারা সংখ্যালঘু থাকে, দুর্বল থাকে, তাদেরকে একটু ঠেলে ধাক্কা দেয়, আইল ঠেলে, হ্যাঁ, তাদেরকে উপর মাস্টারি করতে চায়। এটা দুনিয়ার নিয়ম হয়ে গেছে। অর্থাৎ মাইট ইজ রাইট, মানে যার যত শক্তি, দেখেন না বড় রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রগুলোর উপর মাতব্য করে, ঠক্কর মারে। তো এইটা হচ্ছে বাস্তবতা। এখন যদি বলেন ভারত বড় কথা বলতেছে, তার দেশে যারা মুসলিম সংখ্যালঘু আছে সেখানে তারা নিপীড়িত হয় না? হয়তো। তবে কথা হচ্ছে যে বাংলাদেশে সব সরকারের আমলে কম বেশি হয়েছে, কিন্তু এইবার হঠাৎ করে তারা এত উচ্ছৃঙ্খল হয়ে গেল কেন? এত জোরালো হঠাৎ করে দাবি 8 দফা দিয়ে, ঠিক আছে, আন্দোলন করা যৌক্তিক আছে, তুমি তোমার কথা বলতে পারো, কিন্তু এটা হিংস্রতায় চলে গেল কেন? এখন ওই যে একটা মামলা হয়েছে, সেই মামলাটা কি? ওই যে জাতীয় পতাকা অবমাননা, তাদের জাতীয় পতাকার উপরে তার দলের পতাকা উড়াই দিছে। এখন এটা কে উড়াইছে, এটা আসলেই চিন্ময় উড়াইছে কিনা, মানে আসলে এটা একটা উপলক্ষ। সরকারও একটু ভয় পাইছে যে তারা এত বড় বড় সমাবেশ করে ফেলছে চট্টগ্রাম, রংপুরে, সুতরাং এরা হুমকি হয়ে দাঁড়াতে পারে, তা আগে থেকেই একটু, হ্যাঁ, তাদেরকে একটু দমন করলে ভালো হয়, বা তাদেরকে যদি নিয়ে জেলে ঢুকানো যায় তাহলে হয়তো এই আন্দোলনটা থেমে যেতে পারে। সরকার হয়তো এই আঙ্গিকে, অথবা তারা চিন্তা করছে যে এদেরকে হয়তো আওয়ামী লীগ ব্যাক করতেছে, ভারত ব্যাক করতেছে, সুতরাং এটা করতে দেওয়া যাবে না, মাথা তুলতে দেওয়া যাবে না, এইটার কারণে হইতে পারে। এখন কথা হচ্ছে আমরা নিজেদের মধ্যে, যে মারা গেছে সেও আমাদের ভাই, চিন্ময় যিনি জেলে আছেন তিনিও আমাদের ভাই, আমরা সবাই বাংলাদেশের লোক, আমাদের সমস্যা আমরা সমাধান করব। কিন্তু কেউ চোখ রাঙালে সেটা তো মানে এটা আমরা অ্যাকসেপ্ট করব না। এবং ওই চোখ রাঙ্গানিকে কেউ যদি সেটাকে পজিটিভ ওয়েতে নেয়, সেটাও তো বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে না। এখন বিজেপি আওয়ামী লীগের বন্ধু না শত্রু, এইটা বলতে গেলে বলতে হয় রাজনীতি করলে সবাই বন্ধু, কেউ শত্রু নয়। কিন্তু প্রত্যেকটা দলের একটা আইডিওলজি থাকে, আইডিওলজির সাথে বিজেপির যে আইডিওলজি, ধর্মভিত্তিক যে রাজনীতি, সেটার সাথে আওয়ামী লীগের রাজনীতি যায় না, মিলে না। সুতরাং এখানে হয় বিজেপি আওয়ামী লীগকে ব্যবহার করছে, নাহলে আওয়ামী লীগ বিজেপিকে ব্যবহার করার চেষ্টা করছে। ফলাফল যেটা দাঁড়াচ্ছে সেটা হলো অস্থিরতা তৈরি হচ্ছে বাংলাদেশে, এবং এটা কারো কাছেই কাম্য নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।